নতুন নির্বাচন কমিশনারের শপথ আজ। শঙ্কা অবিশ্বাস দূর করে ভোটারদের আস্থা ফেরানোই হবে প্রথম চ্যালেঞ্জ, বলছেন বিশেষজ্ঞ। শত কোটি টাকার মালিক সিআইডির এসপি শামীমা। রাজধানীর রমনাতেই তার 9টি ফ্ল্যাট। বেনজিরের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ। নোয়াখালীর কোম্পানিগঞ্জে ওবায়দুল কাদের ও কাদের মির্জার বিরুদ্ধে ব্যবসায়ের মামলা। জিম্মি করে জমি লিখে নেওয়ার অভিযোগ। কুষ্টিয়ার বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল। কোথাও কোথাও মিললেও দাম চড়া। সরবরাহ না থাকার দাবি বিক্রেতাদের। এবং চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহানন্দা নদী থেকে কৃষি সেচের পাইপলাইন বসানো বন্ধ। লোকসানে কৃষকরা, ফসল উৎপাদন নিয়ে শঙ্কা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। নতুন নির্বাচন কমিশনের শপথ আজ। নতুন প্রধান নির্বাচন কমিশনার সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন ও 4 কমিশনারকে দুপুরে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এদিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে ঠান্ডা মাথায় কাজ করতে নতুন কমিশনকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, নতুন কমিশনের প্রধান কাজ হবে ভোটারদের আস্থা ফিরিয়ে আনা। শুরু থেকেই কমিশনকে নিজেদের মধ্যে ঐক্য নিশ্চিতের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। জান্নাতুল মোহনা রিপোর্ট। গেল বৃহস্পতিবার সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে নতুন কমিশন ঘোষণা করে সরকার। রোববার দুপুরে শপথ নেবেন সিইসি ও নির্বাচন কমিশনাররা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যয় জানান নাসির উদ্দিন। এ প্রসঙ্গে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, গেল 15 বছর নির্বাচন নিয়ে মানুষের মনে যে শঙ্কা ও অবিশ্বাস তৈরি হয়েছে তা দূর করাই হবে কমিশনের প্রথম কাজ। সেই সঙ্গে কমিশনের মধ্যে বিভেদ এড়াতে প্রথম থেকেই সতর্ক থাকতে হবে। এককভাবে তাদের চিন্তা করা দরকার। ইলেকশন কমিশন এজ এ হোল ইজ ওয়ান থিং। গত ইলেকশন কমিশন আমি দেখছি একজন অবজেকশন দেয়, আরেকজন অমুক করে তমুক করে। তাতে মানুষের চিন্তাধারা কি হলো যে সবই তেঁদর। 1790-তে আমেরিকান কনস্টিটিউশন কেমনে হয়েছে? স্টেটগুলো মিলাইতে পারে না, একখানে বসাইতে পারে না, বাইরে যায়। তারপরে কিছু সংখ্যক লোক মনে করলো যে হারামজাদা, তোরা গোলমালও করবি আর একখানেও বসবি না, তখন এই ঘরের মধ্যে দিয়ে আটকায় তালা মেরে দিল। তা আমাদেরও এরকম তালা মেরে আটকায় দিতে হবে। সিন্ডিকেট তৈরির মাধ্যমে আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থার যে ক্ষতি করেছে তা থেকে বেরিয়ে এসে সৎ কর্মকর্তাদের কাজে লাগানোর পরামর্শ দেন তারা। আমলাদের দ্বারা যে নির্বাচন কমিটিটা গঠিত হয়েছে, এরা যদি জনগণের দিকে তাকায়, গণমুখী চিন্তা ভাবনা করে, তাহলে ভালো হবে। হ্যাঁ, তারা যদি একটা নির্দিষ্ট কোনো উদ্দেশ্য সফল করার জন্য যদি এখানে এসে থাকে, তাহলে খুব ক্ষতি হবে। নির্বাচন নিয়ে যারা দীর্ঘদিন কাজ করছেন তাদের সঙ্গে পরামর্শ করে নতুন কমিশন বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে পদক্ষেপ নেবে, এমনটাই আশা করছেন এ দুই বিশেষজ্ঞ। ওখান থেকে আসতে পারলে ভালো হতো। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সিআইডির পুলিশ সুপার শামীমা ইয়াসমিন। 45,000 থেকে শুরু হওয়া বেতনের এই কর্মকর্তা এখন শত কোটি টাকার মালিক। শুধু রাজধানীর রমনায় রয়েছে তার 9টি ফ্ল্যাট, রয়েছে 3টি গাড়ি। শুধু তাই নয়, ঢাকার বাইরেই তার রয়েছে 52 বিঘা জমি। শুধু তাই নয়, পুলিশের দাপট দেখিয়ে তটস্থ রাখতেন ভবনের অন্য বসবাসকারীদের। নিজেকে দাবি করতেন সাবেক আইজিপি বেনজিরের ঘনিষ্ঠজন। বিস্তারিত শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্ট। পুলিশ সুপার শামীমা ইয়াসমিন বিসিএস 18তম ব্যাচের এই কর্মকর্তা সিআইডির কেমিক্যাল ল্যাবের দায়িত্বে কাজ করছেন প্রায় কয়েক বছর ধরে। তার ব্যাচের সবাই ডিআইজি, অতিরিক্ত ডিআইজি হলেও কোনো পদোন্নতি ছাড়াই একই পদ ও র্যাঙ্ক এসপি শামীমা। কেন? তার রহস্য অনুসন্ধানে গিয়ে বেরিয়ে আসে থলের বেড়াল। তিনি নাকি এখন শত কোটি টাকার মালিক। সিদ্ধেশ্বরীতে বিলাসবহুল কনকর্ড ম্যাগনোলিয়ায় কয়েক কোটি টাকা মূল্যের নিজের অ্যাপার্টমেন্টে থাকেন শামীমা। একটি দুটি নয়, কনকর্ড ম্যাগনোলিয়ায় এসপি শামীমার রয়েছে 4টি ফ্ল্যাট। ভবনটির দ্বিতীয় ও পঞ্চম তলায় 1-এর এ, 1-এর বি, 5-এর এ ও 5-এর বি ফ্ল্যাটের মালিক শামীমা ইয়াসমিন। এই 4টি ফ্ল্যাট তিনি কেনেন 2017 সালের জুনে। ওনার কেনা ফ্ল্যাট তো আমরা শুরু থেকেই জানি। ইদানিং যখন ওনাদের সাথে কনকর্ডের সাথে আমরা যোগাযোগ করে দেখেছি, তখন দেখেছি যে ওনার রিলেটিভের নামে এটা হয়তো কেনা, ওনারা জানাইছে। বাট এখনও 2টা ফ্ল্যাট বোধহয় বা রেজিস্ট্রি করে নাই, এতটুকু আমরা জানি। এর বাইরের
ভিতরের সমস্ত খবর তো আমরা পুরো আর জানি না। ফোনে সম্পদের বিষয়ে জিজ্ঞেস করায় শামীমা জানান তার কোনো গাড়ি নেই, তবে পার্কিং স্পেসে পাওয়া যায় 3টি গাড়ি। একটি গাড়ির সামনে পুলিশ লেখা স্টিকার লাগানো এবং অন্য গাড়িটি কালো কাপড় দিয়ে ঢাকা অবস্থায় দেখা গেছে। আরেকটি সরকারি গাড়ি। সরকারি গাড়ির ড্রাইভার দিয়ে সরকারি গাড়ি চালানোর নিয়ম থাকলেও শামীমার ব্যক্তিগত গাড়িগুলো চালায় তার সরকারি ড্রাইভারই। যে ওনার যে ব্যক্তিগত গাড়িগুলো আছে এগুলো তার সরকারি ড্রাইভার দিয়েই সে চালায়। ফ্ল্যাটের তালিকা এখানে শেষ নয়। রাজধানীর নিউ ইস্কাটনে শান্তিকুঞ্জ আবাসিক এলাকায় কসবা লিলি অ্যাপার্টমেন্ট ভবনে 3-এর A, 3-এর B এবং 5-এর D নম্বরের 3টি ফ্ল্যাটের মালিক এসপি শামীমা। এর মধ্যে 5-এর B ফ্ল্যাটে বসবাস করেন তার ভাই মেজবাউদ্দিন আহমেদ। বাকি দুটির কাজ এখনো চলমান। এইদিকে হলো 3AB একটা আছে আর ওদিকে আছে একটা 5B। একই এলাকায় আরবান সেন্টার পয়েন্টে পাওয়া যায় তার আরও 2টি ফ্ল্যাট। ভবনটির 9 তলায় তার কেনা এই 2টি ফ্ল্যাটের মধ্যে 2018 সাল পর্যন্ত এখানে থাকলেও বর্তমানে একটি ভাড়া ও একটি ফ্ল্যাট খালি পড়ে আছে। উনি 2টো ফ্ল্যাট আছে এবং দুই নামে একটা হচ্ছে গিয়াসউদ্দিন আহমেদ এবং বুলবুল আহমেদ, এই দুইয়ের নামে 2 ভাই। দুর্নীতি করে ক্ষান্ত হননি, ভয় দেখিয়ে তটস্থ রাখতেন সবাইকেই। এসপি পরিচয় গত 7 বছরে কনকর্ড ম্যাগনোলিয়া টাওয়ারে সার্ভিস চার্জ দেননি এসপি শামীমা, যেখানে বকেয়া পড়ে আছে 17 লাখ টাকা। অন্য ভবনগুলোতেও একই অবস্থা। এসব অনিয়মের প্রতিবাদ করলে ফ্ল্যাটের প্রতিবেশীদেরও হেনস্থার শিকার হতে হয়েছে তার হাতে। নিজেকে পরিচয় দিতেন সাবেক আইজিপি বেনজিরের ঘনিষ্ঠ হিসেবে। ওনার ক্ষমতার প্রভাব খাটিয়ে উনি এগুলো করে যাচ্ছে, আমরা অনেক চেষ্টা করেও সমাধান করতে পারতেছি না। উনি যেহেতু পুলিশে চাকরি করে এবং উচ্চ পর্যায়ে চাকরি করে, কোনো কিছু হলে পরে উনি পুলিশ ডেকে নিয়ে আসে। শুধু তাই নয়, 2য় তলার লিফটের সামনে কমন স্পেস দখল করে আরসিসি ঢালাই করে নিজের ফ্ল্যাটের আকার বাড়াচ্ছেন শামীমা। ভেঙেছেন রাজুকের বিল্ডিং কোড। এসব ফ্ল্যাটের বাইরে গুলশানে শামীমার 10 কাঠার প্লট রয়েছে বলেও অভিযোগ আছে। এছাড়াও নারায়ণগঞ্জের সোনারগাঁ জাদুঘর এলাকায় 52 বিঘা জমি কিনেছেন তিনি। তবে এসব অভিযোগের প্রেক্ষিতে শামীমাকে তার বাসায় পাওয়া গেলেও সাংবাদিক দেখে দরজা খোলেননি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান এসব ফ্ল্যাট সম্পর্কে তিনি জানেনই না। না, ওখানে থাকি না তো। 1-এর A, 1-এর B, 5A, 5B। না তো, কে বললো আপনাকে এগুলো? একজন এসপি হিসেবে 5ম গ্রেডের সরকারি কর্মকর্তা হলেও তার মেয়ে পড়াশোনা করেন আমেরিকায়। তার মেয়ের বাৎসরিক খরচ $90,000। এদিকে ছলছাতুরি করে ফ্ল্যাটগুলো নিজে নিয়ন্ত্রণ করলেও কয়েকটি ফ্ল্যাট কিনেছেন পরিবারের সদস্যদের নামে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তাপস সহ 18 জনের নামে মামলা করেছে কামাল হোসেন রিপন নামের এক ব্যক্তি। শনিবার রাতে শাহবাগ থানায় এই মামলা করা হয়। রাজধানীর বঙ্গবাজারে 2 বছর আগে পরিকল্পিতভাবে আগুন দিয়ে পোড়ানো হয়েছিল এমন অভিযোগ এনে মামলা করেন ওই ব্যক্তি। এতে 500 কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন সহ 18 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় 12 জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে এক ব্যবসায়ীকে জিম্মি করে জোরপূর্বক তার জমি লিখে নিয়ে সেখানে দলীয় কার্যালয় করার অভিযোগ উঠেছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তার ছোট ভাই আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে। এই ঘটনায় তাদের আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। সহকর্মী মাওলা সুজনের তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট বাজারের আরডি শপিং মল। ব্যাংক থেকে লোন নিয়ে বাবার সম্পত্তির ওপর এ মল গড়ে তোলেন নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর হেলাল। তবে সে মলের উপর শকুনি দৃষ্টি পড়ে পৌরসভার সাবেক মেয়র ও ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার। প্রথমে ধোয়া তোলেন দলীয় অফিসের জন্য চায় মলের 3য় তলা। তবে হেলাল অপারগতা প্রকাশ করায় আসল গুটি চালেন কাদের মির্জা। দলীয় অফিসের নামে আসলে তার দরকার মলটির পাশে থাকা জমিটি। তবে মল মালিককে জিম্মি করে তার টাকাতে কিভাবে জমিটি হাতানো যায় তার কূটকৌশলের অংশ ছিল শপিং মলের ফ্লোর। এক পর্যায়ে বাধ্য হয়ে নিজের সম্পদ বাঁচাতে 2020 সালের 24 মার্চ জমিটি কিনে ওবায়দুল কাদেরের নামে সাব কবলা রেজিস্ট্রি করে দেন তিনি। দাম পড়ে 2.25 কোটি টাকা। পাশের জায়গা আমাকে তুমি যেভাবে হোক আমাকে কিনে দিতে হবে। আমি যখন বললাম যে এটা আমার কাছে এত টাকা নেই, আমি ব্যাংক লোন করে মার্কেট করছি, উনি তখন আমাকে সরাসরি হুমকি দিছে যে আমাকে আমার কথা মতো যদি কাজ না করি উনার
তাহলে আমাকে আমার হাত পা ভেঙে আমাকে রাস্তার মধ্যে বসাই দিবে। তবে খুব সন্তর্পণে নিজের জোটচুরি দলের নামের আড়াল করেন ওবায়দুল কাদের ও কাদের মির্জা। ওই বছরের 20 নভেম্বর আওয়ামী লীগ কার্যালয়ের জন্য জমিটি দান করে সাব কবলা করে দেন ওবায়দুল কাদের। সেখানে বানানো হয় দোতলা ভবন। গেল 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর জনতা হামলা চালিয়ে ওই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। স্থানীয়দের দাবি আমজনতাকে লুট করাই ছিল তাদের নেশা। সন্ত্রাসের একটা জনপদ ছিল, এই জনপদের মূল নায়ক ছিল আব্দুল কাদের মির্জা। আওয়ামী লীগের লোকজনের জন্য কোনো মহিলা আসতে পারতো না এখানে, কোনো আমরা দোকানদারি ঠিকমতো করতে পারি নাই। এদিকে নিজের টাকায় কেনা বেহাত হওয়া জমি ফিরে পেতে এবার নোয়াখালী চিফ জুডিশিয়াল আদালতের দ্বারস্থ হয়েছেন হেলাল। আমার এই জায়গা ফেরত পাওয়ার জন্য তাদের দলিল ক্যান্সেল পূর্বক আমাকে এই ব্যবস্থাটা করে দেওয়া হোক। আমি এই মর্মে জজ কোর্টে যে মামলা করছি। মির্জার রোশানলে পড়ে সর্বশান্ত হওয়া আরেক ব্যবসায়ী ফিরোজ আলম তার কাছে দাবি করেছিল 50 লাখ টাকা চাঁদা। না দেয়ায় ফিরোজের ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেন কাদের মির্জা। ন্যায় বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনও করেন ফিরোজ। গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলেও তাকে আর করেনি মির্জা। তার হিলরেড বাহিনী সহ আরও 200 থেকে 250 লোক এনে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভাঙচুর করে, লুটপাট করে, আমার কোটি কোটি টাকার লুটপাট করে, পৌরসভার গাড়িতে করে এবং আমার জিনিসপত্র সবকিছু এখান থেকে নিয়ে যায়। অভিযোগ তদন্ত সাপেক্ষে কাদের মির্জাকে শাস্তির আওতায় আনার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। খোলা সয়াবিন তেলের দাম বাড়ায় কুষ্টিয়ার বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল। ফলে বাজারে সংকট দেখা দিয়েছে তেলের। কিছু দোকানে অল্প সংখ্যক বোতলজাত সয়াবিন মিললেও তা বিক্রি হচ্ছে বেশি দামে। ক্রেতাদের অভিযোগ, খোলা সয়াবিন তেলের দাম বাড়ায় বিক্রেতারা কারসাজি করে বোতলজাত তেলই বিক্রি করছে খোলা তেল হিসেবে। আর বিক্রেতারা বলছেন কোম্পানি থেকে চাহিদা মোতাবেক তেল পাচ্ছেন না তারা, তাই দেখা দিয়েছে তেলের সংকট। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এভাবেই কুষ্টিয়ায় বোতলজাত সয়াবিন তেল ঢালা হচ্ছে ড্রামে। অধিক মুনাফা লুটতে বিক্রি করা হচ্ছে খোলা সয়াবিন তেল হিসেবে। কুষ্টিয়ার বাজারগুলোতে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে 165 টাকা, আর খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার 185 টাকায়। বোতলজাত তেলের তুলনায় খোলা তেলের দাম বেশি হয় অসাধু বিক্রেতারা বোতলজাত সয়াবিন ড্রামে ঢেলে বিক্রি করছেন খোলা তেল হিসেবে। এতে বাজার থেকে উধাও হয়ে গেছে বোতলজাত সয়াবিন, দেখা দিয়েছে তেলের সংকট। খোলা তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বিক্রেতারা কারসাজি করে সয়াবিন তেল যেগুলো বোতলজাত আছে সেইগুলো খোলা তেল হিসাবে বিক্রি করায় আমরা ক্রেতারা চরম দুর্ভোগে পড়েছি। বোতল কয়জন খায়? খোলা তেলই মানুষ বেশি খায়। বেশিরভাগই তো মানুষ মধ্যবিত্তরা সব আপনি খোলা তেলই খায়। প্রশাসন যারা আপনি ম্যাজিস্ট্রেট আছে এরা নজরদারি দিলে এটা হয়তো অবশ্যই সমাধানের ভিতরে আসবে। বোতলের তেল থাকলেও দিচ্ছে না, কারণ কি যে বোতল খুলে যদি বেশি দামে বেচতে পারে তাহলে কি আমি বোতল বেচবো? ব্যবসায়িকরা তো এই সিন্ডিকেট করতেছে। আমরা সাধারণ জনগণ আমরা চাই সরকার যেন তদারকি করে সুন্দরভাবে। তবে কারসাজির অভিযোগ অস্বীকার করে খুচরা বিক্রেতারা বলছেন কোম্পানি থেকে চাহিদা মোতাবেক বোতলজাত সয়াবিন পাচ্ছেন না তারা, তাই বাজারে দেখা দিয়েছে তেলের সংকট। খোলার থেকে লিটারের দাম কম বোতলের, আর কাস্টমার চাহিদা বোতলের দিকে বেশি চাহিদা। কোম্পানি ঠিকভাবে আমাদের মাল দিচ্ছে না, আমরা ঠিকভাবে পাচ্ছি না, কাস্টমার দিতেও পারছি না। যেটুকু চাহিদা বাজার সেই হিসাবে তারা ঠিক মতন দিচ্ছে না। ওই হয়তো দেওয়া যাচ্ছে কারোর 5 কার্টুন লাগবে, তাকে হয়তো 1 কার্টুন 2 কার্টুন দিচ্ছে, আর কারোর হয়তো দেওয়া যাচ্ছে 10 কার্টুন লাগবে, সব মিলায়ে হয়তো তাকে দেওয়া যাচ্ছে 3 কার্টুন দিচ্ছে এইরকম। আর এ বিষয়ে বাজার তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন এমন কোনো অভিযোগ এখনো পাননি তারা। এ ধরনের ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা। আমরা এখনো ওই ধরনের কোনো অভিযোগ পাইনি। যদি কোনো অসাধু ব্যবসায়ী এই 15 টাকা লিটার প্রতি লাভ করার মানুষে যদি এই অসাধু তৎপরতায় লিপ্ত হয়, সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে তাদের তো অধিক মুনাফা গ্রহণের দায়ে কৃষি বিপণন আইনে জরিমানা করবই, এবং কৃষি বিপণন আইনের 12 ধারা মোতাবেক আমরা যে তেলগুলো পাবো ওপেন ওই লিটার ধরে পাবলিকের কাছে আমরা এই নির্দিষ্ট রেটে, অর্থাৎ বডি রেট যেটা আছে সেই মূল্যে আমরা সেল করে দেবো। তেল নিয়ে বিক্রেতাদের এমন কারসাজি বন্ধে নিয়মিত বাজার তদারকি সহ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহানন্দা নদী থেকে জমিতে সেচ দেওয়ার জন্য
পাইপলাইন বসাতে স্বেচ্ছাশ্রম দিয়েছে কৃষকরা, খরচ করেছে পকেটের টাকাও, কিন্তু পাইপলাইন আর বসানো হলো না। তাদের এই কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। এতে ক্ষতির মুখে হাজার বিঘা ফসলি জমি। মোহাম্মদ তারেক রহমানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শুষ্ক মৌসুমে অনাবাদি থাকে হাজার বিঘা জমি। চাষযোগ্য করতে পাইপলাইন দিয়ে মহানন্দা নদী থেকে পানি নিতে চান কৃষকরা। এই ব্যাপারে প্রশাসনের সাড়া না পেয়ে ধার দেনা করে নিজেরাই শুরু করেন পাইপলাইনে বসানোর কাজ। স্থানীয়দের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাধায় শুরুর আগেই থমকে গেছে এই কর্মযজ্ঞ। প্রকল্পটিতে কৃষকরা বিনিয়োগ করেন 50 লাখ টাকা, কিন্তু কাজ বন্ধ হয়ে যাওয়ায় কৃষকদের পথে বসার উপক্রম। বিপাকে পড়েছেন আরো শতাধিক কৃষক। চৈত্র বৈশাখ মাসে বৃষ্টির পানি আমরা পাই না, যেটা পাতালের পানি পাই না। এই নদীর পানিটা সর্বক্ষণই পাওয়া যায়। এই পানিটাতে জমিটাতে চাষাবাদ করলে 1 মণ থেকে 2 মণ ধান বেশি ফলন হয়। এলাকাবাসী সহযোগিতায় প্রায় 50 লাখ টাকার এটা একটা প্রকল্প। এই প্রকল্পটাই যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা এলাকাবাসী, আমি এবং আমার এলাকাবাসী একেবারে পথে বসে যেতে হবে। প্রকল্পটা যদি হয় তাহলে আমরা অনেকেই অনেক কৃষক লাভবান হতে পারবো। যদি না হয় তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হতে পারবো, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব অনেক কৃষক। জমিতে পানি সেচের ব্যবস্থা করার দাবিতে এলাকায় মানববন্ধনও করেন কৃষকরা। তাদের দাবি, বর্তমান সরকার কৃষির উপর জোর দিলেও স্থানীয় প্রশাসন তাদের সহযোগিতা করছে না। ডিপ টিউবওয়েল আন্ডারে 3টা ডিপ টিউবওয়েল আছে এখন উপস্থিত, তো 3 জনই কিন্তু আওয়ামী লীগ করে। আর কি ইন্ধনে এই জিনিসটা হচ্ছে না আর কি। ওরা আমাদের এত ক্ষতি করছে, যাতে করে আমাদের এই প্রকল্পটা বাস্তবায়ন না হয়, সেই জন্য ওরা উঠে পড়ে লেগেছে। উপজেলা প্রশাসনের দাবি, সরকারি রাস্তা খনন করে পাইপলাইন স্থাপন করায় বন্ধ করা হয় কাজ। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক আব্দুস সামাদ। কোন ইঞ্জিনিয়ারিং প্ল্যানে বা কিভাবে কোন এস্টিমেটের এতে করছে সেটাও কিছু বলা হয়নি বা দেখাও হয়নি, আমাদেরকে জানায়ও নি। এটা হলে মানুষের উপকার হবে, কৃষকদের উপকার হবে, কিন্তু যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন থাকলে সবচেয়ে ভালো। যদি এরকম কৃষকদের প্রয়োজন হয় তবে কৃষকরা আমাদের কাছে আবেদন দিবে, আমরা এটা সরকারিভাবে প্রকল্প নিয়ে দিব, তাদের বাস্তবায়ন করে দিব, কিন্তু সেটা সরকারিভাবে। এখন আমার ধরেন পরিষদে যদি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়, ব্যক্তি যত টাকাই থাকুক, সে কি এসে আমাকে বিল্ডিং করে দিতে পারবে নাকি সরকারিভাবে করে দেওয়া হবে? করবে তাকে বাণিজ্যিক উদ্দেশ্যে, কিন্তু আমাদের তো এখানে বাণিজ্যিক কিছু না। তবে সরকারি ডিপার্টমেন্টগুলো কেন আছে? জনগণকে সেবা দেওয়ার জন্যই তো। আমাদের তো তবে অবসরে চলে যেতে হবে, তাদের সাথে পরামর্শ করি কিভাবে করা যায় সরকারিভাবে, সেটা আমরা করে দেব। মহানন্দা নদী থেকে পানি আনা গেলে পুরো বছর জুড়ে ফসল ফলবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। তাজরিন ট্র্যাজেডির এক যুগ আজ। 24 নভেম্বর এই ঘটনায় প্রাণ হারান 117 জন শ্রমিক, আহত হন 200-র বেশি। বেঁচে ফেরা অনেকেই আর ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। এখনও পুনর্বাসিত না হওয়ায় আক্ষেপ আহতদের। সাভার থেকে দেওয়ান ইমনের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। 2012 সালের 24 নভেম্বর সেদিনও সকালে কাজে যোগ দিয়েছিলেন তানজিন ফ্যাশন লিমিটেড কারখানার হাজারো শ্রমিক। সন্ধ্যায় হঠাৎই ভবনের 8 তলায় আগুনে নিভে যায় অনেকের জীবন। সন্ধ্যা নামতেই শ্রমিকদের চিৎকার আর বাঁচার আকুতিতে ভারী হয়ে ওঠে নিশ্চিন্তপুরের আকাশ বাতাস। সেই দৃশ্য মনে পড়লে আজও আঁতকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। ছাদে থেকে লাফ দিছে, জানালা ভাঙতে পারছে না, অনেকে জানালা ভাঙিয়া লাফ দিছে, চালের উপরে পড়ছে। যারা পড়ছে কেউ পঙ্গু হয়ে গেছে, কেউ বাচ্চা আছে, কেউ মারা গেছে। দুর্ঘটনার বেশ কয়েক বছর ধরেই আহত শ্রমিকরা ক্ষতিপূরণের আশায় থাকতেন ভবনের আশেপাশের এলাকায়। তাদের মধ্যে অনেকেই মারা গেছেন, কেউ অর্থাভাবে কোনো মতে খেয়ে পড়ে বাঁচতে শহর ছেড়ে চলে গেছেন গ্রামে। দুর্ঘটনায় এত বছরেও ক্ষতিপূরণ ও বিচার না পাওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্টদের অবহেলাকেও দায়ী করছেন ভুক্তভোগী শ্রমিকরা। আমার মাজার বল সরে গেছে, হাড় ফাইটে গেছে এবং ডান হাত ডান পায়ের সমস্যা। প্রতিদিন রাত্রে আমি কান্দা ঘুমাই। তাই আমরা অনেক কষ্টে জীবনযাপন করতেছি। তাই এখন বর্তমান সরকার আমাদের একটু আশ্বাস দিছে যে নাকি আমাদের পাওনা দাওনা দেবে। আর ঢাকায় থাকতে চাই না, দেশ গ্রামে যায় একটু সুখে শান্তিতে এই শেষ জীবনটা কাটাইতে চাই। আহত হয়ে একদিকে শারীরিকভাবে অক্ষম, অন্যদিকে কর্মহীনতায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া শ্রমিকদের জন্য সরকার ও সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়া প্রয়োজন জানিয়ে এ ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানান শ্রমিক নেতারা। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করি শ্রমিক হত্যার যেন বিচারটা করতে পারে এবং এই রাষ্ট্রের যে বিচার বিবেকটা যাতে করে তারা শ্রমিকদের মাঝে একটা আস্থা ফিরে আসতে পারে, যে শ্রমিক হত্যার
বিচার হচ্ছে, এইটা আমাদের কাছে সবচেয়ে বড় একটা আশা। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ উদ্যোগ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুমিল্লায় বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। চাহিদা পূরণে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, কোন কোন পণ্যের দাম বেশি বেড়েছে? ঊর্ধ্বমুখী দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। জি তোহা, আপনাকে আমি একটা জানিয়ে রাখি, কুমিল্লার বাজারে আমি একটা দেখেছি যে কুমিল্লা প্রতিটি বাজারের ঘুরে দেখেছি আমরা। আসলে নিত্যপণ্যের যে বাজার, সেখানে যদি বলি পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে 2 থেকে 3 টাকা করে প্রতি কেজিতে, আদা বৃদ্ধি পেয়েছে 5 থেকে 10 টাকা মতো বৃদ্ধি পেয়েছে প্রকার ভেদে, এবং যদি রসুনের কথা বলি, রসুন বৃদ্ধি পেয়েছে 220 টাকা থেকে 230 টাকা হয়েছে। আর তো জানেন কুমিল্লা প্রতিটি বাজারে, সেই ক্ষেত্রে যদি চালের বাজার আমরা একই কাহিনী দেখেছি। চালের বাজারে যেখানে এই সময় আসে পাইরি চাল, পাইজম চাল এবং বিয়ের যে 28 কাজললতা, এই চালগুলো আসলে এখন কমার কথা। সেদিক থেকে আমরা চিন্তা করি, এখন তার প্রতি বস্তা আসলে বৃদ্ধি পেয়েছে 1 থেকে 120 টাকার মধ্যে বৃদ্ধি পেয়েছে বস্তা প্রতি, মানে প্রতি কেজি 3 থেকে 4 টাকা। তবে মসুর ডাল রয়েছে, দেশি মসুর ডালের দাম বৃদ্ধি পেয়েছে, যেখানে 125 টাকা ছিল এটা 130 টাকা হচ্ছে। চিনির দাম বৃদ্ধি পেয়েছে, চিনি এখানে 122 টাকা থেকে 128 টাকা হয়েছে। আর তুমি জানি কি কুমিল্লার যে বাজারগুলো আমরা দেখেছি, বিশেষ করে যে প্রতিটি পণ্যের দাম কেন বৃদ্ধি পেলে, এই প্রশ্নগুলো তারা বলছেন আসলে মেল মালিক থেকে কিনতে হয় দামে, তাই দামে বিক্রি করতে। পাইকারি বাজারে আমি এখন রয়েছে কুমিল্লার চক বাজারে। পাইকারি বাজারে যখন 75 টাকা বিক্রি হয়, তখন সেখানে খুচরা বাজারে 80 থেকে 50 টাকা বিক্রি হয়ে থাকে। এবং কুমিল্লার প্রতিটি বাজারে যারা রয়েছে তারা বলছেন যে সিন্ডিকেটের থাবা থেকে যেন বের হতে পারছে না। বিশেষ করে ভোক্তা অধিকারের যে অভিযান, সেই অভিযান আমরা দেখেছি, আসলে সেরকম অভিযান আমরা দেখতে পাইনি। তারা বলছেন জনবল সংকট। প্রতি সময় একই কথাই বলে থাকেন ভোক্তা অধিকার কর্মকর্তা যারা দায়িত্বে রয়েছেন, তারাই বলছেন। জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তো উনি জানিয়েছেন পর্যাপ্ত ভাবে আসলে আমরা বাজার মনিটরিং করছি, তবে অপ্রতুল, আরো বাজার মনিটরিং বৃদ্ধি করা প্রয়োজন। সাধারণ মানুষ এবং যারা নিম্ন আয়ের মানুষ তারা বলছেন। আর একটা বিষয় জানা কি, কুমিল্লার আমি দেখেছি প্রতিটি বাজার ঘুরে ঘুরে, আসলে কুমিল্লার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রতিটি বাজার একই সিন্ডিকেটের থাবায় রয়েছে। সেই কারণে প্রত্যেকটা বাজারে একই রেটে আসলে মাল বিক্রি হচ্ছে। বিশেষ করে এখন যদি বলি আলুর কথা, আলুটা আপনার 70 টাকা 75 টাকা যে আলু বিক্রি হচ্ছে কুমিল্লা বাজারে, এবং পাইকারি যারা বিক্রি তারা বলছে 62 থেকে 50 টাকার বিক্রি করছে। খুচরা বাজারে 75 থেকে 80 টাকার মতো বিক্রি হচ্ছে আলু। এই বিষয়টা নিয়ে আসলে সাধারণ মানুষ অনেকবার বিবেক আছে। তবে আপনাকে একটু জানি কি, কুমিল্লার প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি, কুমিল্লা যারা খুচরা বাজারে রয়েছে তারা বলছেন আসলে পাইকারি বাজারে সিন্ডিকেট করে যেভাবে বৃদ্ধি করা হয়, আমরা যে দামে কিনতে হয় তাই বিক্রি করতে আসলে দামে বিক্রি করতে হয়। এবং আমি একটু জানি কি, সাধারণ নিম্ন আয়ের মানুষ যারা বলছেন যে আসলে বাজারে গেলে না বিশ্বাস, এবং তারা বলছেন এই বাজারে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তারা যদি বাজার মনিটরিং বৃদ্ধি করে, এবং সেদিক থেকে যদি কুমিল্লা প্রতিটি বাজারে এবং যারা বাজার সমূহ যে কমিটি রয়েছে, কমিটির মাধ্যমে যদি প্রতিটি বাজারের এই বিষয়টা বিবেচনা করে, তাহলে আসলে কমার লক্ষণ আছে। তবে একটু জানি কুমিল্লা যদি আমরা যারা রয়েছে পাইকারি বিক্রেতা, আসলে ভাই তেলের দামটা বৃদ্ধি পেয়েছে। আপনার জানেন তেলের দামটা হঠাৎ কেন কমছে? এখন কমছে এখন তেল এখন কেজি চলে গিয়া 180 টাকা, 180 টাকা কেজি, এখন কমছে। বলছেন তেলের দামটা আমরা দেখেছি 800 থেকে আসলে 820 টাকা হয়েছে কেজি 5 লিটার তেল। এবং যেখানে আমরা একটু জানি রাখি, কুমিল্লার যে সয়াবিন তেল রয়েছে 170 টাকার বিক্রি হচ্ছে, এবং 170 থেকে 180 টাকা বিক্রি হচ্ছে। সরিষার তেলের কেজি 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর একটু জানি কি, পাইদুম চাল, যে নাদির চাল, মিনিকেট চাল, 28 নং চাল, গুটি চাল, প্রত্যেকটা বস্তা আসলে 150 থেকে 200 টাকা বিক্রি হচ্ছে। কুমিল্লা বাজার পরিস্থিতি বলতে আসলে অস্বাভাবিক এবং ঊর্ধ্বগতি কুমিল্লা বাজারে। এবং সেদিক থেকে যারা সিন্ডিকেট যারা রয়েছে তারা যদি এখন থেকে আসলে সম্মানী কন্ট্রোল করা না যায়, তাহলে যে কোনো সব বাজারের যে ঊর্ধ্বমুখিতা রয়েছে সেটা আসলে নিম্নমুখী হওয়ার সম্ভাবনা নেই। এই ছিল কুমিল্লা বাজার নিয়ে সর্বশেষ তোহা। আপনাকে ধন্যবাদ সুমন। কুমিল্লা থেকে নিত্যপণ্যের বাজার দর সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন কবির। দেশে প্রথমবারের মতো এরোস্পেস কার্নিভাল অনুষ্ঠিত হলো লালমনিরহাটের এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ে। এই আয়োজনে অংশ নেন লালমনিরহাটের 10টি শিক্ষা প্রতিষ্ঠানের 600 শিক্ষার্থী। সৃজনশীল সৃষ্টিতে উদ্বুদ্ধ করতে বিজ্ঞান ভিত্তিক এই মেলায় টেলিস্কোপ, ড্রোন সহ নানা প্রকল্প প্রদর্শন করা হয়। লালমনিরহাট থেকে জামাল বাদশার পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটে এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ইম্পালস 1.0
অ্যারোস্পেস কার্নিভাল 2024। বিশ্ববিদ্যালয়ের অ্যারোস্ট্রো ক্লাব এবং ড্রোন ক্লাবের আয়োজনে 10টি শিক্ষা প্রতিষ্ঠানের 600 শিক্ষার্থী এতে অংশ নেয়। বিজ্ঞান শিক্ষা এবং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে এই মেলায় কেস স্টাডি, ড্রয়িং চ্যালেঞ্জ, ম্যাটল্যাব সমস্যা সমাধান, পেপার প্ল্যান কম্পিটিশন, প্রকল্প প্রদর্শনী ও পোস্টার উপস্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বলছেন, মেলায় প্রদর্শিত বিষয়গুলো শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে অনুপ্রেরণা দেবে। ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বাইরে যারা শিক্ষার্থী আর সাধারণ শিক্ষার্থী তাদেরকে অনুপ্রাণিত করবে। মেইনলি এই জন্য অনুষ্ঠানটা আয়োজন করা, যে তারা এখান থেকে অনুপ্রাণিত হয়ে নট অনলি অ্যারোস্পেস বাট অলসো অন্যান্য আকাশ গবেষণা সংক্রান্ত বিষয়গুলোতে তারা আগ্রহ প্রকাশ করবে। আমরা প্রথমত ড্রোন ডেমনস্ট্রেট করলাম, সেকেন্ডলি হচ্ছে যে টেলিস্কোপ দেখাচ্ছি, তারপর হচ্ছে যে আমরা বিভিন্ন সিমুলেশন বেসড কিছু ডিজাইন দেখাচ্ছি। এমন আয়োজনে খুশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। এর আগে অনেক বিজ্ঞান মেলা হয়েছে, আমরা অনেক কিছু শিখতে পারছি, কিন্তু এরকম কোনো অনুষ্ঠান হয়নি। এখানে আসার পর আমরা আমাদের ভবিষ্যতে কিভাবে হচ্ছে অ্যারোস্পেস সম্পর্কিত অনেক কিছু জানতে পেরেছি। টেলিস্কোপ কীভাবে তৈরি করা হয় সেই সম্পর্কে জানতে পেরেছি। এইরকম মেলা প্রত্যেক বছর হওয়া আমার মনে হয় ভালো হবে। গ্রুপ ক্যাপ্টেন সাইফুর রহমান বকাউল জানান, এমন আয়োজনে অ্যারোস্পেস এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজ সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের ধারণা দেবে, তাদের সৃষ্টিশীল চিন্তার আগ্রহ বাড়বে। লালমনিরহাট জেলার প্রায় 500 বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, তাদেরকে এনে অ্যারোস্পেস বিষয়ে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমরা যারা ফ্যাকাল্টি মেম্বার আছি তারা কি করতে পারি, আমাদের স্টুডেন্টরা কি করছে এবং সেখান থেকে তারা ভবিষ্যতের জন্য কি স্বপ্ন দেখতে পারে এই জিনিসে তাদেরকে অবগত করা, এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। সফল আয়োজনে খুশি কর্তৃপক্ষ। ফ্লাইট লেফটেন্যান্ট অনিক জানান, অ্যারোস্পেস ও এভিয়েশন শিক্ষায় অনুপ্রেরণা দেবে এই কার্নিভাল। অ্যারোস্পেস ফিল্ডে যাতে রিসার্চের দিক থেকে হোক বা দক্ষ কর্মসংস্থান এবং কর্মশক্তি গড়ে তোলার উদ্দেশ্যে যাতে সবাই আরও বেশি উদ্বুদ্ধ হতে পারে, সেটি নিয়ে হচ্ছে আজকের এই অনুষ্ঠান। এবং এখানে আমাদের বেশ কিছু কম্পিটিশন রয়েছে যেখানে তারা পার্টিসিপেট করছে। এমন প্রদর্শনী উদ্বুদ্ধ করবে নতুন প্রজন্মকে, যাদের মধ্য থেকে আসতে পারে ভবিষ্যতের বিজ্ঞানী ও প্রকৌশলী। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।